মানুষ কি একদিন পারবে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে ট্রাভেল করতে? পৃথিবীর মতো আরেকটা বাসযোগ্য গ্রহ কি আমাদের অপেক্ষায় আছে কোনো দূর গ্যালাক্সির গভীরে? আমরা যে পৃথিবীতে বাস করি সেটা মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি ক্ষুদ্র অংশ মাত্র। আর মিল্কি ওয়ের সবচেয়ে কাছের গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। কিন্তু দূরত্ব কতটা জানেন? প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ। এমন দূরত্বে পৌঁছানো কি আদৌ সম্ভব? এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমাদের অভিযান শুরু। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা মিল্কি ওয়ের সবচেয়ে কাছের গ্যালাক্সি। সেখানে যাওয়ার জন্য আমরা যদি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির একটি স্পেসক্রাফট ব্যবহার করি, যার গতি প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার, সেই গতিতেও সেখানে পৌঁছাতে আমাদের 94.5 বিলিয়ন বছর সময় লেগে যাবে। শুধু তাই নয়, যদি কোনোভাবে আমরা এমন প্রযুক্তি তৈরি করতে পারি যা আলোর গতিতে ভ্রমণ করতে সক্ষম, তাহলেও সেখানে পৌঁছাতে আমাদের 2.5 মিলিয়ন বছর সময় লেগে যাবে। এই তথ্য সত্যিকার অর্থেই হতাশাজনক। হলো কি দরকার এইসব গ্যালাক্সিগুলো খুঁজে বের করার, যখন আমরা সেখানে কখনোই যেতে পারবো না? কিন্তু যদি গ্যালাক্সির বাইরে যাওয়ার জন্য কোনো শর্টকাট পথ থাকে, এমন একটি শর্টকাট যার মাধ্যমে আমরা এই মিলিয়ন আলোকবর্ষের পথ কয়েক মাসেই পাড়ি দিতে পারি, তাহলে বিষয়গুলো খুব রোমাঞ্চকর হয়ে ওঠে। আর এই শর্টকাটগুলো হলো ওয়ার্ম হোল। 2014 সালের সিনেমা ইন্টারস্টেলার, এই সিনেমায় দেখানো হয়েছে যে কুপার এবং তার টিম যখন পৃথিবী ছেড়ে বেরিয়ে পড়ে বাসযোগ্য গ্রহের সন্ধানে পৃথিবীর মতো অন্য গ্রহ খুঁজতে, তখন তারা অন্য একটি গ্যালাক্সিতে ট্রাভেল করে। তারা নিজেদের গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে পৌঁছায় একটি ওয়ার্ম হোলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। এটা হচ্ছে সেই সিনেমার দৃশ্যটি যখন কুপারের টিম ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে যায়। সিনেমার গল্প অনুযায়ী এই ওয়ার্ম হোলটি আবিষ্কৃত হয়েছিল শনি গ্রহের কক্ষপথের কাছে নাসার দ্বারা। এই বিষয়টি সিনেমায় একাধিকবার উল্লেখ করা হয়েছে, কারণ পরবর্তীতে এটি সিনেমার কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, ওয়ার্ম হোলের এই ধারণাটি শুধুমাত্র কোনো সায়েন্স ফিকশন নয়, বরং এটি বাস্তব বিজ্ঞানের উপরও ভিত্তি করে। ওয়ার্ম হোল আসলে কি এবং কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি, এসব বুঝতে গেলে আমাদের আবার ফিরে যেতে হবে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির কাছে। যখন আলবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি লিখেছিলেন, তখন তিনি এটি এক্সের সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছিলেন। এই সমীকরণের সেটকে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনও বলা হয়। প্রথমবার এগুলোকে সর্বসাধারণ হিসাবে প্রকাশ করা হয়েছিল 25 নভেম্বর 1915 সালে, যখন আইনস্টাইন তার গবেষণাপত্রটি বার্লিন, জার্মানির প্রুশিয়ান একাডেমি অফ সায়েন্সে জমা দেন। মোট মিলিয়ে এই ফিল্ড ইকুয়েশন 10টি ভিন্ন ভিন্ন সমীকরণ নিয়ে গঠিত, 10টি নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তবে এগুলোকে সংক্ষেপে একটি একক সমীকরণ দিয়েও প্রকাশ করা যায়। আর সেই একক সমীকরণটি কিছুটা এইরকম দেখায়: Capital G mu nu plus lambda small g mu nu is equal to 8 pi g divided by c to the power 4 and t mu nu. মোটামুটি ভাবে এই সমীকরণগুলো আমাদের বলে যে পদার্থ এবং শক্তি কিভাবে স্পেস টাইমের কারভারেজকে প্রভাবিত করে। আলবার্ট আইনস্টাইন যেটা বুঝিয়েছিলেন তা হলো, ভাবেন একটি বড় জালের কথা। যখন এই জালের উপর কোনো বস্তু রাখা হয়, তখন সেটার ওজনের কারণে নিচের দিকে বাঁকিয়ে যায়। ঠিক সেভাবে স্পেস টাইমের জালও বাকি যায় বা বক্র হয়ে যায় বড় বড় গ্রহ আর নক্ষত্রের ওজনের কারণে। যত বেশি মহাকর্ষীয় বল থাকবে কোনো গ্রহীয় বস্তুর উপর, ততটাই বেশি স্পেস টাইমের এই জাল তাদের চারপাশে বেঁকে যাবে। এখন মজার বিষয় হলো, আলবার্ট আইনস্টাইন নিজেই তার ফিল্ড ইকুয়েশনগুলোর পুরোপুরি সমাধান করতে পারেননি। তিনি শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্ষেত্রে তার ইকুয়েশনের একটি আনুমানিক সমাধান বের করেছিলেন। প্রথম ব্যক্তি যিনি এই ফিল্ড ইকুয়েশনগুলোকে সমাধান করেছিলেন, তিনি ছিলেন কার্ল শ্বার্জচাইল্ড। তিনি নির্ভুলভাবে গণনা করেছিলেন যে স্পেস টাইমের বক্রতা কতটা বাঁকে যায় এবং কিভাবে বাঁকে যায় একটি একক ভরের বলের ক্ষেত্রে। এটা ছিল কার্ল শ্বার্জচাইল্ডের সমাধান, যার সাহায্যে বিজ্ঞানীরা সিঙ্গুলারিটির ধারণাকে বুঝতে পেরেছিলেন। কি হবে যদি এই ভর অসীম ঘন হয়ে যায়? স্পেস টাইমের বক্রতা তখন এতটাই টাইটভাবে এর চারপাশে মোড়ানো হয়ে যাবে যে এই অঞ্চলটা পুরোপুরি বাকি মহাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কারণে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের ধারণাকে থিওরিটিক্যালি ভাবে প্রমাণ করতে পেরেছিলেন। আর এই বিষয়টা আজ থেকে 100 বছর আগেই ঘটেছিল। বাস্তবে অনেক দশক পর 2019 সালে প্রথমবার বিজ্ঞানীরা একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়েছিল। তাই মোটামুটি ভাবে আমি যা বলতে চাই তা হলো, এই ফিল্ড ইকুয়েশনগুলোর একটি সমাধান ছিল ব্ল্যাক হোল। থিওরিটিক্যালি ভাবে আমরা ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কে জানতাম তার আবিষ্কারের প্রায় 100 বছর আগেই। আর ব্যাপারটা হলো যে এই একই ফিল্ড ইকুয়েশনগুলোর আরেকটা সমাধান আছে, ওয়ার্ম হোলস। আর এই সমাধানের বৈজ্ঞানিক নাম হলো আইনস্টাইন-রোজেন ব্রিজ। এই নাম এসেছে আলবার্ট আইনস্টাইন এবং তার সহকারী ড্যাটেন রোজেনের নাম থেকে, যারা একসাথে এই সমাধানটি বের করেছিলেন 1935 সালে। তো ওয়ার্ম হোলকে বোঝা খুব সহজ। এটি মূলত একটি শর্টকাট পথ যা স্পেস টাইমের দুটি পয়েন্টকে যুক্ত করে। প্রথমে আমি আপনাদের বিষয়টা 2D তে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই কাগজটাকে দেখেন। এই কাগজে দুটি পয়েন্ট আছে, এক্স এবং ওয়াই। যদি আপনাকে পয়েন্ট এক্স থেকে পয়েন্ট ওয়াই তে যেতে হয় সবচেয়ে ছোট রাস্তা ব্যবহার করে, তাহলে সেটা কোন রাস্তা হবে? সোজা সেই রাস্তাটা যা সরাসরি এক্স এবং ওয়াই কে যুক্ত করে, তাই না? এখানে এক্স এবং ওয়াই কে এমন ভাবে বাঁকিয়ে দিয়েছি যাতে এখন যদি আপনার
আপনাকে সবচেয়ে ছোট পথটা বেছে নিতে হয় X থেকে Y তে যাওয়ার জন্য, তাহলে আপনি সরাসরি এই কয়েক মিলিমিটার দূরত্বটা ব্যবহার করতে পারেন, যেটা এখন X এবং Y এর মধ্যে রয়ে গেছে। আর যদি আমি এখানে একটা রাস্তাও বানিয়ে দিই, ধরেন একটা কলম ঢুকিয়ে দিই, তাহলে একটা শর্টকাট বেরিয়ে আসবে X থেকে Y তে যাওয়ার জন্য, যা আগের রাস্তার তুলনায় অনেক অনেক ছোট। ওয়ার্ম হলো ঠিক এই কাজটাই করে। 1957 সালে বিজ্ঞানী জন হুইলার একটি পেপার প্রকাশ করেছিলেন আইনস্টাইন রোজেন ব্রিজ নিয়ে, এবং তিনি একই রকম একটি অ্যানালজি দিয়ে এটিকে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, মনে করেন একটা আপেল আছে এবং সেই আপেলটাকে একটা কীট খাচ্ছে। সেই কীটটা আপেলের একদিক থেকে আরেক দিকে পৌঁছে যাচ্ছে ভেতর দিয়ে খেতে খেতে। এইভাবে ভেতর দিয়ে যাওয়ার ফলে কীটটা অনেক ছোট পথ পাড়ি দিচ্ছে। একভাবে বলতে গেলে সে স্পেস টাইমের একটা শর্টকাট দিচ্ছে। আর এই ধারণাটাকে হুইলার নাম দেয় ওয়ার্ম হোল। ওয়ার্ম হোল শব্দটি যখন আপনি ইন্টারনেটে সার্চ করেন, তখন এমন অনেক ডায়াগ্রাম দেখতে পাবেন। এখানে কল্পনা করা হচ্ছে আমাদের স্পেস টাইম একটা জাল বা মেশের মতো, আর তার উপর একটা বস্তু রয়েছে যার গ্র্যাভিটেশনাল ফোর্স অতিশয় বেশি, এত বেশি যে সেটার কারণে স্পেস টাইমের কার্ভারেজ এতটাই বেঁকে গেছে সেটা অন্য পাশে গিয়ে বেরিয়ে এসেছে। এই স্পেস টাইমের জাল নিজে এক ধরনের কিউবের মতো ফোল্ড হয়ে গেছে, ঠিক যেমন ভাবে আমি কাগজটাকে ভাঁজ করেছিলাম। আর এই ওয়ার্ম হোল একটা শর্টকাট উপায় হয়ে উঠেছে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে ট্রাভেল করার জন্য। কিন্তু এই সব ভিজুয়ালাইজেশনের মধ্যে একই রকম ডাইমেনশনের সমস্যা আছে। একটি ওয়ার্ম হোলকে 2 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু যেমনটা আমি বলেছিলাম, ওয়ার্ম হোল আসলে 3D থেকে 4D তে কাজ করে। তাই বাস্তবে যদি কখনো ওয়ার্ম হোলের অস্তিত্ব থাকে, সেটা দেখতে একটা গোলাকার বলের মতো লাগবে। যদি এগুলোর অস্তিত্ব কখনো প্রমাণিত হয়, তাহলে সেটা একটা বলের মতো গঠন হবে, যেখানে আপনি যতই ভিতরে যাবেন চারপাশে সবকিছু আপনাকে বাঁকা মনে হবে। আর পেছনে ফিরে তাকালে দেখবেন পৃথিবীও ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং সবকিছু একটা বৃত্তাকার বা গোলাকৃত আকারে দেখা দিবে। তাই ইন্টারস্টেলার সিনেমায় যেভাবে ওয়ার্ম হোল দেখানো হয়েছে, সেটা অনেকটাই বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে একটা কথা বলা জরুরি যে ওয়ার্ম হোলের পুরো কনসেপ্টটা আপাতত শুধু একটি থিওরিটিক্যাল ধারণা। এটা আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের একটি সমাধান হিসেবে থিওরিটিক্যাল ভাবে উপস্থাপন করা হয়েছে। সিনেমাগুলিতে বিজ্ঞানীরা একে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছেন। এই নিয়ে অনেক থিওরি তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে আজ পর্যন্ত কেউ কোনো ওয়ার্ম হোল দেখেনি। বিজ্ঞানীরাও জানে না যে সত্যি সত্যি ওয়ার্ম হোলের অস্তিত্ব আছে কিনা। কিন্তু যদি ওয়ার্ম হোলের অস্তিত্ব থাকে, তাহলে এগুলো টাইম মেশিনেরও কাজ করতে পারবে। কারণ কল্পনা করে দেখেন, আপনি কয়েক মিনিটেই মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষের দূরত্ব অতিক্রম করে ফেলতে পারবেন। তার মানে আপনি আলোর থেকেও আগে সেখানে পৌঁছে গেছেন, যেখানে আলো পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাই আপনি মূলত সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে চলে গেছেন। এখন এটা আলাদা ব্যাপার যে যদি ওয়ার্ম হোল থেকে থাকে, তাহলে মানুষ কি সত্যি এর ভেতর দিয়ে ভ্রমণ করতে পারবে? না, পারবে না। এখানে অনেক রকমের বাস্তবিক সমস্যা চলে আসে। ওয়ার্ম হোলকে সত্যি বলে মানলে প্রথম প্রশ্নই ওঠে যে ওয়ার্ম হোলের যে ওপেনিং বা মুখ, সেটা কিভাবে তৈরি হবে। আমাদের এখানে খুবই ভারী গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রয়োজন হবে। এই গ্র্যাভিটেশনাল ফোর্স আসবে কোথা থেকে? আইনস্টাইন এবং তার অ্যাসিস্ট্যান্ট রোজেন এই থিওরি দিয়েছিলেন যে কেবলমাত্র ব্ল্যাক হোলেই এতটা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকতে পারে যাতে ওয়ার্ম হোলের ভেতরের অংশ খুলে দেওয়া সম্ভব হয়। ব্ল্যাক হোল সবকিছুকে আকর্ষণ করে, তাই সবকিছু তার দিকে আকৃষ্ট হয়ে এই ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। কিন্তু পরের প্রশ্নটা হলো, এই টানেলের অন্যদিকে কি থাকবে? যদি অন্যদিকেও একটা ব্ল্যাক হোল থাকে, তাহলে এই টানেল থেকে বেরোনো কোনো পথেই থাকবে না। তখন আপনি এই টানেলের ভেতর পুরোপুরি ফেসে যাবেন। বেসিক্যালি তখন এই ওয়ার্ম হোল আর একদিক থেকে অন্যদিকে যাওয়ার টানেল থাকবে না, বরং সেটা হয়ে যাবে একটা ফাঁদের মতো। তাই এমন কিছু থাকা উচিত যে ব্ল্যাক হোলের মতোই শক্তিশালী, কিন্তু একেবারেই বিপরীতভাবে কাজ করে। যে জিনিস বস্তুদের নিজের দিকে টানার বদলে সেগুলোকে নিজের থেকে দূরে পাঠায়, যাতে একটা এক্সিট পয়েন্ট তৈরি হতে পারে। আর এখানেই আমাদের গল্পে প্রবেশ করে হোয়াইট হোলের। আবারও বলি, হোয়াইট হোল একটি এমন ধারণা যা থিওরিটিক্যালি প্রমাণিত হয়েছে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের মাধ্যমে। ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল ছাড়াও হোয়াইট হোল ফিল্ড ইকুয়েশনের আরেকটি সমাধান। এই হোয়াইট হোল আসলে কি? যেমনটা হোয়াইট হয় ব্ল্যাকের বিপরীত, ঠিক তেমনি এক হোয়াইট হোল ব্ল্যাক হোলের সব দিক থেকে একেবারেই বিপরীত হবে। যেমন ব্ল্যাক হোলে একবার কোনো বস্তু বা আলো ঢুকে পড়লে সেটা আর বের হতে পারে না, তেমন হোয়াইট হোলে বিপরীতভাবে কোনো আলো বা বস্তু তার ভেতরে ঢুকতে পারবে না, শুধু বাইরে বেরোতেই পারবে। এর মানে হোয়াইট হোল দেখতে হবে অত্যন্ত উজ্জ্বল সাদা রঙের মতো। অন্যদিকে কিছু বিজ্ঞানী যুক্তি দেন যে হোয়াইট হোলের মতো জিনিসের অস্তিত্ব থাকা থিওরিটিক্যাল ভাবে অসম্ভব, কারণ এটি থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র লঙ্ঘন করে। থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র বলে যে কোনো সিস্টেমের বিশৃঙ্খলা কখনোই কমতে পারে না। এই কাগজটাকে উদাহরণ হিসেবে ধরেন, যদি আমি এই কাগজটাকে ছিঁড়ে ফেলি, তাহলে ছেঁড়া অবস্থায় কাগজের বিশৃঙ্খলা বেড়ে যায়। এখন একে ঠিক আগের অবস্থায় ফিরে আনা সম্ভব না। যেমন একটি শ্রেডিং মেশিন কাগজ ছিঁড়ে দেয়, ফলে কাগজের বিশৃঙ্খলা বাড়ে, ঠিক তেমন ভাবে ব্ল্যাক হোল এই মহাবিশ্বের সবকিছু ছিঁড়ে ফেলার কাজ করে। পুরো গ্রহ আর নক্ষত্র
নক্ষত্রগুলোকে ব্ল্যাক হোল গিলে ফেলে এবং কেবল রেডিয়েশনই বেঁচে থাকে। এর ফলে পুরো মহাবিশ্বের বিশৃঙ্খলা বাড়তে থাকে। কিন্তু কল্পনা করেন যদি এই পুরো প্রক্রিয়াটা উল্টোভাবে ঘটে, মানে বিশৃঙ্খলা কমে, তাহলে সেটা সম্ভব নয়। আর যদি হোয়াইট হোল থাকে তাহলে মূলত তারা এই কাজটি করবে। তাই এই যুক্তি অনুযায়ী হোয়াইট হোলের অস্তিত্ব থাকা সম্ভব নাও হতে পারে। কিন্তু এত কিছুর পরেও কিছু বিজ্ঞানীর বিশ্বাস শুধু হোয়াইট হোলের অস্তিত্বই নয়, বরং 2006 সালে বিজ্ঞানীরা একটি হোয়াইট হোলের দৃশ্য দেখেছেন। এটি ছিল 14 জুন 2006 সালের ঘটনা। একটি মহাকাশ স্যাটেলাইট যার নাম নীল গেহেরাস সুইফট অবজারভেটরি একটি জ্যোতির্বিজ্ঞানী ঘটনা ক্যাপচার করে। বিজ্ঞানীরা দেখেন একটি সাদা আলো হঠাৎ করে এক্সপ্লোড করে এবং তারপর হঠাৎ করে মিলিয়ে যায়। এই ঘটনাটিকে নাম দেওয়া হয় GRB 060614। এটি ছিল একটি গামা রে বুস্ট। গামা রে বুস্ট আসলে এমন খুব শক্তিশালী বিস্ফোরণ যা দূরবর্তী গ্যালাক্সিতে দেখা যায়। সাধারণত এই ধরনের ঘটনা ঘটে যখন একটি ব্ল্যাক হোল কোনো বড় তারাকে গিলে ফেলে, তখন উজ্জ্বল আলো বিস্ফোরণের মতো দেখা যায়। কিন্তু এই কেসে কোনো তারার উপস্থিতি পাওয়া যায়নি। তাই এই ধারণা করা হয় যে এটি একটি হোয়াইট হোলের পর্যবেক্ষণ হতে পারে। এরপর থেকে এখন পর্যন্ত এমন কোনো ঘটনা আর দেখা যায়নি এবং এই কারণেই হোয়াইট হোল এখন কেবল একটি থিওরিটিক্যাল কনসেপ্ট। কিন্তু এখানে যে ব্যাপারটা লক্ষ্য করার মতো তা হলো ব্ল্যাক হোলও একসময় শুধু একটি থিওরিটিক্যাল কনসেপ্ট ছিল, কিন্তু তারপর একদিন বিজ্ঞানীরা সেটাকে বাস্তবে প্রমাণ করে ফেলেন। তাই ভবিষ্যতে হোয়াইট হোলের সঙ্গেও এমন কিছু ঘটতে পারে। একই কথা ওয়ার্মহোলের ক্ষেত্রেও বলা যায়। কিন্তু এমনকি যদি এগুলোর অস্তিত্ব প্রমাণ করাও যায়, তবুও বিজ্ঞানীরা এই নিয়ে বেশ সন্দেহ যে মানুষ আসলে এর মাধ্যমে ট্রাভেল করতে পারবে কিনা। ওয়ার্মহোলের অস্তিত্ব নিয়ে সবচেয়ে আকর্ষণীয় সাম্প্রতিক খবরটি এসেছে 2015 সালে, যখন বিজ্ঞানীরা একটি ল্যাবরেটরিতে একটি চৌম্বকীয় ওয়ার্মহোল তৈরি করে ফেলেন। এখন পর্যন্ত আমরা যে ওয়ার্মহোল নিয়ে কথা বলছিলাম তা মাধ্যাকর্ষণ শক্তির প্রেক্ষাপটে ছিল, কিন্তু যদি চৌম্বকীয় শক্তির কথা বলা হয় তাহলে বিজ্ঞানীরা ইতিমধ্যে একটি ওয়ার্মহোল তৈরি করতে সফল হয়েছেন। এর মানে কি হলো? এখানে চৌম্বকের দুটি প্রান্ত থাকে, একটি নর্থ পোল আর একটি সাউথ পোল। আমরা সবাই জানি যে এই দুটি প্রান্ত সবসময় একসাথে থাকে। যদি আপনি একটি চৌম্বককে ভেঙেও ফেলেন, তবুও প্রতিটি টুকরোর আবার দুটি পোল থাকবে। এখন বিজ্ঞানীরা কিছু বিশেষ উপাদান ব্যবহার করে চৌম্বকের দুটি পোলকে আলাদা করে ফেললেন এবং মাঝখানে একটি অদৃশ্য ফাঁক তৈরি করলেন। মূলত একটি চৌম্বকের ম্যাগনেটিক ফিল্ড ওয়ার্মহোলের এক প্রান্ত দিয়ে প্রবেশ করলো এবং অপর প্রান্ত দিয়ে বেরিয়ে এলো। এর ভিজুয়ালাইজেশন আপনি এখানে দেখতে পারেন। শেষমেশ আমি বলতে চাই যে যদি ভবিষ্যতে ওয়ার্মহোলের অস্তিত্ব প্রমাণিত নাও হয়, তাহলে এর মানে এই নয় যে আমরা আলোর চেয়ে দ্রুত গতিতে ভ্রমণের অন্য উপায় খুঁজে বের করতে পারবো না। থিওরিটিক্যালি দেখা গেলে আরো অনেক সমাধান প্রস্তাব করা হয়েছে, যেমন একটি হলো আলকিউবার ড্রাইভ। এটি প্রস্তাবিত হয়েছিল 1994 সালে থিওরি পদার্থবিজ্ঞানী মিলগুয়ে আলকিউবার দ্বারা। এখানে ধারণা হলো যে একটি এমন স্পেস ক্রাফট থাকবে যা আলো থেকে দ্রুত গতিতে ভ্রমণ করতে সক্ষম হবে। কিন্তু এটি কিভাবে সম্ভব? এটি পারবে তার সামনে থাকা স্পেস টাইমকে কার্ভাচার কন্ট্রাক্ট করে এবং তার পেছনে স্পেস টাইমকে কার্ভাচার বিস্তৃত করে। থিওরিটিক্যালি ভাবে দেখা গেলে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের এর আরেকটি সমাধান এখানে আলকিউবার ড্রাইভ উপস্থাপন করে। এটি খুবই আকর্ষণীয় হবে যে যদি ভবিষ্যতে আরো কোনো সমাধান প্রস্তাব করা হয়। আজ এই পর্যন্ত। যদি বিজ্ঞান এবং মহাবিশ্ব সম্পর্কে আরো জানতে চান, বুঝতে চান, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও আপলোড দিলে যেন আপনার কাছে আগে নোটিফিকেশন আসে। এন্ড থ্যাংক ইউ সো মাচ।